Watch full episodes on Jio Hotstar. গতকালের থেকে আজ রাজকোষের সোনাদানা একটু কম লাগছে কেন মন্ত্রী? এসব আপনার চোখের ভুল মহারাজ, কাল যা ছিল আজও তাই আছে। বিড়ালকে মাছ আর আমাকে স্বর্ণ মুদ্রা চেনাতে এসো না। অন্ধ শুঁকে বলে দেব কোষাগারে সোনাদানা এসেছে না বেরিয়েছে। এই সত্যি কথা বলো, সত্যি কথা বলো মন্ত্রী, না হলে। আপনি তো জানেন মহারাজ, এবছর ওই খরার ফলে রাজ্যে একদম চাষ হয়নি, তাই আমি কোষাগার থেকে মাত্র 10 স্বর্ণমুদ্রা খরচ করে পাশের রাজ্য থেকে প্রজাদের জন্য সামান্য চাল ডাল কিনেছি। 10 স্বর্ণমুদ্রা! বাবারে বাবারে বাবা! এই কে আছো, কে আছো, কে আছো? আমাকে ধরো, আমাকে ধরো। থাক, আর উপকার করতে হবে না। শোনো মন্ত্রী, এই রাজ্য চালাতে গেলে এত প্রজাদের কথা ভাবলে চলবে না। তুমি শুধু ভাবো কি করে আমার রাজকোষ স্বর্ণমুদ্রায় ভরে উঠবে, বুঝলে? কিন্তু মহারাজ, ওই প্রজাদের কথা না ভাবলে ওরা কিভাবে বাঁচবে আর কিভাবেই বা দেবে খাজনা? ওটা ভাবা তোমার কাজ না। বাহ, কি সুন্দর ছন্দ মিলে গেল। রাজা না হলে আমি নিশ্চিত কবি হয়ে যেতাম গো, কবি হয়ে যেতাম। মহারাজ, প্রজাদের কথা না ভাবলে কিন্তু কবির বদলে ছবি হয়ে যাবে। ভালো মন্ত্রী থাকতে রাজা ছবি হবে কেন? না, তোমাকে দিয়ে মন্ত্রিত্ব হবে না দেখছি। আমাকে নতুন মন্ত্রী খুঁজতে হবে, যে আমাকে অনেক অনেক স্বর্ণ মুদ্রা এনে দেবে, আর আমার রাজকোষ সোনায় মুড়ে রাখবে একেবারে। এত লোভ করবেন না মহারাজ, কথায় আছে লোভে পাপ। আর একটা কথা বললে খুলবো তলোয়ারের খাপ, তখন বুঝবে কেমন চাপ। আমি তো কবি। আপনি তো দেখছি কথায় কথায় মিলিয়ে দিচ্ছেন ছন্দ। তবে কি আজ থেকে? তোমার রাজসভায় আসা বন্ধ। দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। আর তোমার যত বকেয়া বেতন ছিল ওটি আর পাবে না। শোনো মহারাজ, রাজকোষের অর্থ বাড়ানোর জন্য একজন যোগ্য মন্ত্রীর সন্ধান করছেন। যিনি মহারাজের নতুন মন্ত্রী হতে ইচ্ছুক তিনি অবিলম্বে মহারাজের সঙ্গে যোগাযোগ করুন। শোনো। না, রাজার কাজ করে লাভ নেই, বেশি বেশি করে খাটিয়ে নেবে, ওদিকে বেতন দেওয়ার বেলায় বলবে রাজকোষের টাকা নেই। ঠিক বলেছিস, এই করে রাজামশাই 1 বছরে 10 জন মন্ত্রী বদল করলো। এই রাজা লোভী রাজা, টাকা ছাড়া কিচ্ছু চেনে না। এদিকে প্রজারা যে না খেতে পেয়ে মরছে, সেদিকে যদি একটু হুঁশ থাকতো। বাহ, এতদিনে একটা ভালো খবর নিয়ে এসেছো নিতাই। এবার জমবে খেলা। না, যা গরম পড়েছে আর জমবে বলে মনে হচ্ছে না মহারাজ, সব এবারে গলে যাবে। গলেই যাক আর জমেই যাক, এবার হবে আসল খেলা। আগে হ্যাঁ মহারাজ, এবারে খেলা তো হবে, কিন্তু খেলতে যাবে কে? কেন তুমি? আরে এই কাজ তোমার থেকে ভালো আর কে পারবে শুনি? যাও নিতাই যাও, আজ থেকেই খেলা শুরু করে দাও। বেশ, এত করে যখন বলছেন তখন আমি যাই। এসো। নাম কি তোমার? আগে নিতাই মহারাজ, আমি এসেছি আপনার রাজসভায় মন্ত্রী হতে। এমন উপায় বাতলে দেব না আপনাকে যাতে আপনার রাজকোষ ভরে যাবে সোনাতে। বেশ, না হলে তোমার গরদান নেব। রাজি তো? রাজি মহারাজ। বাহ, এবার বলো দেখি উপায়খানা, কি করলে আমার রাজকোষে আসবে সোনা? আগে আপনি তো জানেন মহারাজ যে ওই কিছু পেতে গেলে কিছু দিতেও হয়। হ্যাঁ, তা আপনি পাবেন
10 স্বর্ণ মুদ্রা, আর তার বদলে কি দিতে হবে সেটাই বলো। মাত্র একটা করে প্রজা। এই বলো কি, একটা প্রজার বদলে 10 স্বর্ণ মুদ্রা? বাবা 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 বাবা, এ তো লোভনীয় প্রস্তাব। তুমি আজই আমার রাজ্য থেকে 10 জন, 10 জন প্রজাকে নিয়ে যাও। তার বদলে 10 গুণ 10 মানে 100 স্বর্ণ মুদ্রা। এই নিন, আপনাকে দিলাম, গুনে দেখে নিন। এমন লোভী রাজা স্বর্ণমুদ্রার লোভে পড়ে আমাদের কিনা পাশের রাজ্যে বিক্রি করে দিলেন। হ্যাঁ বলো দেখি ভাইয়া। দুঃখ করিস না ভাই, শুনেছি এই রাজ্যের রাজা নাকি খুব ভালো। আমরা এখানে সুখেই থাকবো। 10,652, 10,653, 10,654। অনেক অনেক স্বর্ণ মুদ্রা। আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ, আমি আপনার রাজ্যটাকে সোনায় মুড়ে দেব। আপনার ছেলে হলে সে সোনার চামচ মুখে নিয়ে জন্মাবে, আর আপনার মেয়ে হলে সে রূপোর চামচ মুখে নিয়ে জন্মাবে। কেন কেন মেয়ের বেলা রূপো কেন? আগে ওই সোনার চামচটা তো আপনার ছেলের মুখে ছিল, এঁটো হয়ে গেল কি না? এঁটো চামচ কি আর মেয়ের মুখে দেবেন? না না না, মেয়ের জন্য নতুন সোনার চামচ বানাবো। তার জন্য আমার আরো অনেক অনেক স্বর্ণ মুদ্রা চাই নিতাই। এসো খেলি, তাই তাই। আগে উপায় তো একটাই, প্রজা দিন, স্বর্ণ মুদ্রা নিন। সেনাপতি, এই সেনাপতি, আমাদের রাজ্যে আর কতজন প্রজা অবশিষ্ট আছে শুনি? আগে আর মোটে 99 জন আছে মহারাজ। মোটে 99? হ্যাঁ, এক কাজ করো নিতাই, 99 জন প্রজার সঙ্গে এই অকম্মা ঢেঁকি সেনাপতিটাকেও নিয়ে যাও। আমাকে 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে যাও, কেমন? একদম করবেন না মহারাজ, মাত্র 10 স্বর্ণ মুদ্রার বদলে আমাকে বিক্রি করে দেবেন না। এতদিন তোমাকে টিন ভাঙা লোহা ভাঙার দরে বেঁচে দিইনি, এই তোমার ভাগ্য। অতি উত্তম চিন্তা মহারাজ, অতি উত্তম। আমি কালই 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে আসছি, আর ওই সেনাপতি সমেত বাকি 99 জন প্রজাদেরও নিয়ে যাচ্ছি। কেমন? হ্যাঁ, নিয়ে এসো নিয়ে এসো, যত পারো স্বর্ণ মুদ্রা নিয়ে এসো। আমাকে স্বর্ণ মুদ্রা ঢেকে দাও রে। দারুন 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 বাবা। মহারাজ, আমার খেলা এবারে শেষ। ওই রাজ্যে যে কজন প্রজা অবশিষ্ট ছিল তাদের সবাইকেই আজ স্বর্ণ মুদ্রার বদলে এই রাজ্যে নিয়ে চলে এসেছি। কেমন? এখন পাশের রাজ্য প্রজা শূন্য। বাহ 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 বাহ, সেনাপতি, আমার রাজ্যের নতুন প্রজারা কি আমাকে সমর্থন করে? আগে করে মহারাজ, আপনি ওদের এই রাজ্যে যত্নে রেখেছেন, ওদের আপনার ওপর কোনো অভিযোগ নেই। ওদের সবাইকে আমার রাজ্যে আনতে গিয়ে আমার রাজকোষ শূন্য হয়েছে ঠিকই, কিন্তু তার বদলে দ্বিগুণ হয়েছে আমার লোকবল। আর এই লোকবলের জোরে কি হবে সেটা এখনই বলবো না, নিজেরাই দেখে নিন।
বেরো বলছি, বেরো, ও রাজাকে বের কর। আমাদের বেঁচে দিয়েছে, অন্য রাজ্যে বেঁচে দিয়ে কে কে বাইরে কে এত চেঁচামেচি করছে? হ্যাঁ, আমার রাজ্যে তো একটা প্রজা নেই, তো তবে কে কে? ওই তো সেই লোভী রাজা। এই রাজা নেমে আয়, আজ তো শেষ দিন। আজ থেকে আমরা আবার এই রাজ্যেই থাকবো, কিন্তু আমাদের রাজা হবে নতুন। হ্যাঁ, কি সব উল্টো পাল্টা বকছিস তোরা? আমি কি এত সহজে আমার রাজ্য ছেড়ে দেবো? এই নিতাই, এই কোথায় গেলে নিতাই? আমি আমার এই বেতন বাবদ 50 স্বর্ণ মুদ্রা রাজকোষ থেকে সরিয়ে নিয়েছি মহারাজ। আর আজ থেকে আমি আবার এই রাজার মন্ত্রী। এবার আমি কি করব? কি করব? কি আবার করবে? কয়েদখানায় বসে বসে মাছি মারবে আর দিন রাত স্বর্ণ মুদ্রার স্বপ্ন দেখবে। ওই যে কথায় আছে না, লোভে পাপ আর পাপে মৃত্যু। কিন্তু এই গল্পে লোভে পাপ আর তারপর খুব চাপ। বাপরে বাপ। গোপাল বড় ভালো চাকর, নায়ব মশাইও তাকে অত্যন্ত পছন্দ করে। কিন্তু তার একটাই সমস্যা, সে কানে কম শোনে, তাই মাঝে মাঝে তাকে বাবুর কাছ থেকে বকাঝকা খেতে হয়। একদিন গোপাল, গোপাল, আরে ও গোপু, শুনছিস? ওরে আমার টিকে আর আগুনটা একটু দিয়ে জানা বাপ। যাই বাবু। বলি ও গোপাল, এই পেঁপে নিয়ে আমি কি করব? কেন বাবু, আপনি তো কইলেন গোপু আগুন আর পেঁপে নিয়ে আয়। আপনার বুঝি আবার এই কষ্টের ভাত চাপিছে? আমারে কইলেই তো পারতেন, পুরাই দিতাম। কষ্ট হোক তো 14 গোষ্ঠীর। ও আরে আমি কি পেঁপে পুড়িয়ে খাবো নাকি? খাবেন না? এটা আগুন আনতে কইলেন কেন বাবু? আমি তোকে পেঁপে আনতে বললাম না টিকে। হ্যাঁ, আরে তামাক খাবো, তামাক তামাক তামাক। ও তা কইবেন তো, আমি ভাবলাম আগুনে পেঁপে পুড়িয়ে খাবেন। এই পেঁপে আমি তোর মাথায় মারবো। মারবেন না বাবু, ভুল শুনেছি তো। এখনই এখনই এনে দিচ্ছি বাবু, এখনই এনে দিচ্ছি। গোপু, গোপু, আরে গোপু, কাল আমাকে একটু শ্বশুর বাড়ি যেতে হবে রে, ভোর ভোর। তোর মার শরীরটা ভালো নেই, বুঝলি? আচ্ছা বাবু। তোকে যে একটু জমিদার বাড়ি যেতে হবে। কেন বাবু? আরে মা ঠাকুরন এসছে, আতপ সেদ্ধ খাবেন, একটু কাঁচকলা দিয়ে আসতে হবে। আচ্ছা বাবু, সে আমি কাল সকাল সকাল দিয়ে আসবানে, আপনারা চিন্তা করতে হবে না। একেবারে জমিদার বাবুর হাতে দিবি, বুঝলি? হ্যাঁ আচ্ছা বাবু, এখন আপনি নিশ্চিন্তে ঘুমায় পড়েন। ঘুমায় পড়েন বাবু, আহারে কত কষ্ট যায় রোজ। আমি নায়ব মশাইয়ের কাছ থেকে এসেছি। কেন? এই কাঁচকলা দিতে। এই জমিদার বাবুর মা ঠাকুরন মারা গেছে তো, তাই জমিদার বাবু আতপ সাল ফুটো কাঁচকলা দিয়ে খাবেন। আমার নায়ব মশাই বলে দিয়েছেন জমিদার বাবুর হাতে দিতে। আরে এইসব কি বলছিস তুই? চল জমিদারের কাছে চল। বাবু, এই লোকটা বলছে মা ঠাকুরন নাকি মারা গেছে, আপনি আতপ খাবেন, তাই ও কাঁচকলা নিয়ে এসেছে। এই সৎ সকালের রসিকতা। আমার মা কালী এসেছে আমার বাড়ি, দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছে, আর এ কিনা বলে। হ্যাঁ, এই তুমি কে? একে জমিদার বাবু, আমি নায়েবের চাকর। বাবু আমরা কয়ে দিয়েছেন আপনার মা মারা গেছে তো, তাই আতপ খাবেন আপনি, তাই কাঁচকলাটা যেন আমি আপনার হাতে দিই। এনেন, ধরেন ধরেন। কি আস্পর্ধা! এই যা, আপকে ধরে আন। আজ নায়েবের একদিন কি আমার একদিন। কি ব্যাপার নায়েব মশাই? আমি তো আপনাকে একজন সুস্থ সবল মানুষ বলেই জানতাম। হ্যাঁ, এসব আপনি কি রটাচ্ছেন? কি কি হয়েছে জমিদার মশাই?
হ্যাঁ আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনার চাকর এসে বলেছে আমার মা ঠাকুরও নাকি মারা গেছে, তাই আমি কাঁচকলা দিয়ে আতপ খাবো। কত ছড়া, আমি কি তোকে তাই বললাম নাকি? জমিদার মশাই আমি বলেছি মা ঠাকুরন এসেছেন, উনি আতপ চাল ফুটিয়ে খান, তাই একটু কাঁচকলা দিয়ে আসতে। আর এ বেটা কালার মরণ এসেছে, এটা শুনেছে মরেছে। আমায় ক্ষমা করুন জমিদার মশাই। দেখো আমি তোমাকে ক্ষমা করেই দেবো, কিন্তু এই চাকর তোমায় ছাড়তে হবে। কিন্তু ওর যে কেউ কোথাও নেই। ও বড় ভালো মানুষ, হ্যাঁ খুব ভালো মানুষ। তুমি যদি ওকে এখান থেকে বিদায় দিতে পারো তবেই আমি তোমায় ক্ষমা করবো, নয়তো নয়। বাবা আমি চলে যাচ্ছি, আপনি বাড়ি যান। আপনাকে আবার শ্বশুর বাড়ি যেতে হবে, আপনার জন্য আমার মা অপেক্ষা করে বসে থাকবেন। যান বাবু, আমিও যাই। যেদিকে দুচোখ যাবে চলি যাবো। চলি বাবু, চলি। সেই সকাল থেকে হাঁটতে লেগেছি গো, এখনো কতটা যেতে হবে কে জানে। কিন্তু কোথায় যাবো? আমার তো কেউ নেই কোয়ানে। গ্রামে তো আর ফিরে যাওয়া যাবে না কো, আমার আরো হাঁটতে হবে। কিন্তু ওই তো নদীর ধার দেখা যাচ্ছে। যাই ওখানে একটু জল খেয়ে নিয়ে যাই একটু জল খেয়ে নি। মনে ভরি গেল, কিন্তু বড় ঘুম লাগতেছে এবার। ওই তো একটা ভাঙা মন্দির, যাই ওখানে একটু জেরে নি। যাই। কি খবর এনেছিস বল? জমিদার অমোঘ রায়ের মা ঠাকুরন এসেছেন, তিনি সঙ্গে করে এনেছেন তার পূর্বপুরুষের সব গয়না। হ্যাঁ, খবর পাকা তো? হ্যাঁ সর্দার, শুধু তাই নয়, এ খবরও আছে জমিদার বাড়ির কালী মায়ের বেদির তলায় লুকোনো আছে কয়েক বংশের জমানো সম্পত্তি, এক ঘোড়া সোনার মোহর। জয় মা। তাহলে আর দেরি করা যাবে না। এই শোন সবাই, কাল অমাবস্যা, কাল কালী মায়ের পুজো সেরে আমরা রামপুরে ডাকাতি করতে যাব। সর্দার, সেদিন আমরা 12 জন একসাথে ডাকাতিতে থাকবো। হাকিমতলার মাঠ দিয়ে রণহুঙ্কারে ঝাঁপিয়ে পড়বো। সেই হুঙ্কারে ভয় পেয়ে যাবে জমিদার বাড়ির পাইকেরা। হ্যাঁ যা, আমাকে এখন বিশ্রাম নিতে দে। তুইও এখন যা, হাকিমতলার মাঠের পথে নজর রাখবি, কোনোভাবেই যাতে কেউ টের না পায়। যা। যাই সর্দার। আমি কি শুনলাম? এরা যে ডাকাত, আমাদের রামপুর, আমাদের রায়মশাই। রায়মশাইয়ের বাড়ি ডাকাতি করবে কাল। এই সর্বনাশ, এখন কি হবে? না আমার যে করেই হোক আজই খবর জমিদার বাবুর কাছে পৌঁছে দিতে হবে, না হলে যে সর্বনাশ হয়ে যাবে। আমার যেতেই হবে। ছুটলে ঠিক পৌঁছে যাবো ভোরবেলা। ছোট গোপাল, ছোট গোপাল, ছোট। হুজুর এই চাকরটা আমাদের বারণ না শুনে ভেতরে ঢুকে পড়েছে। এই, তুমি সে নায়েবের চাকর না? হুজুর আপনার বড় বিপদ। ডাকাতরা জমিদার বাড়ি আক্রমণ করবি আজ রাতেই। আমার সব ভুলভাল কথা বলছো। না হুজুর আমি সত্যি বলছি, বিশ্বাস করেন। ওরা বলতেছিল রামপুরের জমিদারের মা ঠাকুরন অনেক গয়না নিয়ে এসেছে, ওরা খবর পেয়েছে হুজুর। এই, তুমি জানলে কি করে? হুজুর ডাকাতেরা বলাবলি করছিল নাকি কালী ঠাকুরের বেদির তলায় ওসব কি আছে, ওরা লুট করবে। সর্বনাশ, তো সব সত্যি জেনে গেছে দেখছি। এই বলো, তুমি জানলে কি করে? আমি এখান থেকে দূরে যাব বলে জঙ্গলে চলে যাই। জঙ্গলে গিয়ে একটা ভাঙা মন্দির থেকে ঘুমায় পড়ি। তখন ডাকাতেরা আসে, ওরাই বলাবলি করতেছিল ওরা নাকি খবর পেয়েছে। হুজুরে তো কালা, কি শুনেছে? না হুজুর, আমি ঠিক শুনেছি। ওরা বরাবর বলতেছিল সাতিরতলার মাঠে নজর রাখতে হবে। আমার কথা বিশ্বাস করেন হুজুর, আমার কথা বিশ্বাস করেন। বেশ,
তবে আজ তুমি এখানেই থাকবে, কাল তোমাকে নিয়ে ভাববো। আর পেয়াদা শোনো, যত পেয়াদা আছে তারা বন্দুক নিয়ে ছাতিমতলার মাঠ ঘিরে ফেলো, একটা মশা যেন পথ দিয়ে গলতে না পারে। আচ্ছা হুজুর, আমি এক্ষুনি যাচ্ছি। এ সর্বনাশ হয়েছে সর্দার, সর্বনাশ হয়েছে। হাকিমতলার মাঠে তাঁবু পড়েছে, সেখানে নাকি রাস্তার কাজ হবে। কি করে হলো? আগে তুই জানতিস না? না হুজুর, শুনলাম সরকারি নির্দেশ জারি হয়েছে, সরকারি রাস্তা বানাতে প্রচুর শ্রমিক মাঠে তাঁবু ফেলেছে। আরো হুজুর, আমাদের রাস্তা বদলাতে হবে, আমরা যাব ছাতিমতলার মাঠ দিয়ে। সবাই বেরিয়ে পড়, আর দেরি করা যাবে না। জয় মা, জয় মা গো, জয় মা, জয় মা। হুজুর, সব কটাকে শেষ করে দিয়ে এসেছি হুজুর। একটা মাছিও জমিদার বাড়ির ত্রিসীমানা মারাতে পারেনি। সবই সম্ভব হয়েছে ঠিক সময় খবরটা পাওয়ার জন্য। নায়েব, তোমার চাকর গোপাল অসাধ্য সাধন করেছে। ওই রাতে ভয় না পেয়ে জঙ্গল থেকে ছুটতে ছুটতে এসে সময় মতো আমায় খবর না দিলে আর জমিদার বাড়ির সব সম্পত্তি ঐতিহ্য ধূলিসাৎ হয়ে যেত। গোপাল, গোপাল, আজ তুমি ছিলে বলেই আমরা প্রাণে বেঁচেছি। তোমার পুরস্কার হলো আমাদের পূর্বপুরুষের কাছ থেকে পাওয়া এই মোহর। আর আজ থেকে তুমি এই জমিদার বাড়িতেই থাকবে। কি খুশি তো? না জমিদার মশাই, আমি না থাকলে যে আমার বাবুর খুব কষ্ট হবে, আমি বাবুর কাছেই থাকতে চাই। তাই হোক, তবে তুমি যখন খুশি এই জমিদার বাড়িতে আসতে পারো, কেমন? জি আজ্ঞে হুজুর। চলেন চলেন বাবু, বাড়ি যাই, চলেন। চরে গোপাল। Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.